হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য এই ড্রামার লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি। আমি জানি তোমরা এই ড্রামার শেষ পার্টের জন্য অনেক অপেক্ষা করেছো। তো চলো আর দেরি না করে মূল গল্পতে ফেরা যাক। তো লাস্ট পার্টের শুরুতেই আমরা দেখতে পাই পরের দিন ইয়াং ফাংতাওকে তার টেবিলের সাথে মাথা ধরে বলে, আমাদের কোম্পানির বিরুদ্ধে গুজব ছড়ানোর মূল মাস্টারমাইন্ড হলে তুমি। আমরা চাইলে এখনই তোমাকে পুলিশে ধরিয়ে দিতে পারি। ঠিক তখনই লোকটা হঠাৎ ইয়াংকে ধাক্কা দিয়ে তাকে পেছন থেকে পিস্তল দিয়ে তাক করে বলে, তুমি আমাকে শেষ করতে চাইছো, ঠিক আছে, তাহলে আমরা একসাথেই মরব। আমি তোমাকে সুখে থাকতে দেব না। ইয়াং এতে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল। তখনই হুশিয়া পেছন থেকে একটা হকি স্টিক দিয়ে ফাও তার মাথার উপরে বাড়ি মারে আর তাকে নিচে ফেলে দেয়। তখন আর সব লোকেরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। হুশিয়াও এসে বলে, তোমার কারসাজি কেউ দেখেনি, কিন্তু তোমার এই মার খাওয়াটা সবাই দেখেছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইয়াং যখন তার অফিসে ছিল তখনই সেখানে তেজো আসে। সে তার হাতে ফুল নিয়ে ইয়াংয়ের দিকে হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াং তখন বিরক্ত হয়ে বলে, এই মাছিমারকে হাসি দিয়ে আর ফুল নিয়ে তুমি এখানে কি করছো? তখন তেজো বলে, আমি তোমার হাজবেন্ড, তোমার সাথে এখানে দেখা করতে এসেছি। ইয়াং তখন বলে, কিন্তু আমি তো আমার স্মৃতি হারিয়ে গেছি। তুমি যদি সত্যিই আমার হাজবেন্ড হও তাহলে আমার থেকে দূরে থাকো। তখন তেজা ফুল এগিয়ে নাটকীয় গলায় বলে, এই ফুলগুলো আমি তোমার জন্য শত কষ্টে কিনে এনেছি। ইয়াং তাকে ধমক দিয়ে বলে, তোমার এই উপহার গ্রহণযোগ্য নয়, চলো এখন এখান থেকে বেরিয়ে যাও। তখন সে হুশিয়ার দিকে তাকিয়ে বলে, শোনো, ইয়াং কিন্তু বিবাহিতা। তুমি যদি আমার সাথে প্রতিযোগিতা করতে চাও তাহলে দেখা যাক আমাদের ভিতরে কে ভালো। তখন হুশিয়া তাকে ব্যঙ্গ করে জবাব দেয়, প্রতিযোগিতা তোমার সঙ্গে? তাহলে তোমার হাড়গুলো একটাও আস্ত থাকবে না। এটা বলে সে তেজাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। এরপর কোম্পানিতে ইয়াং হঠাৎ করে জানতে পারে ফ্যানি তার আর হুশিয়ার একটি ভিডিও মিডিয়া ও সকল সাংবাদিকের কাছে পাঠিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে সব সাংবাদিকরা তার অফিসে এসে ভিড় জমায়। কিন্তু ইয়াং আগেই প্রস্তুত নিয়েছিল। সে তাদের সামনে আসল ভিডিও চালিয়ে দেয় যে কিভাবে ফ্যানি সব প্রতারণা সাজিয়েছিল। ইয়াং ফ্যানিকে বলে, যতই হোক তুমি তোমার কাঁধের তিলটা লুকাতে পারোনি। আর হ্যাঁ, আমার কাঁধে কোনো তিল নেই। আমি এই জঘন্য নাইট গাউন পরি না, এটা তো তোমার সস্তা পছন্দ। তখন ফ্যানি সম্পূর্ণভাবে ধরা পড়ে যায়। তার মুখ তখন থ মেরে যায় আর সাংবাদিকরা সব রেকর্ডও করে ফেলে। ফ্যানি তখন ইয়াংকে বলে, ভুল ভিডিও হোক বা সত্য, সবাই দেখেছে যে অফিসে সব সময় ওই অফিসার থাকেন। তোমাদের দুজনের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। এটা যদি তোমরা স্বীকার না করতে চাও তাহলে আমি আরও প্রুফ দেখাবো। তখনই ইয়াংয়ের পাশে এসে তেজা দাঁড়ায় আর ফ্যানিকে বলতে থাকে, এটা সত্য নয়, তুমি আমার ওয়াইফের সম্মান নিয়ে খেলা করছো, তুমি একজন মিথ্যাবাদী। এরপর অফিসে হুশিয়াও আসে। সে তখন ফ্যানিকে বলে, তুমি আমাকে এই সমস্যার মধ্যে টেনে আনছো, আর যতক্ষণ না তুমি জেলে থাকছো আমি তোমাকে ছাড়বো না। সে তখন বলে, ইয়াং কখনোই এমনটা করতে পারে না, সে তোমার মতো ক্যারেক্টারলেস নয়, আর তোমার কথা কখনোই কেউ বিশ্বাস করবে না। তখন সাংবাদিকরা এটা জানতে মরিয়া হয়ে যায় যে এত কিছুর পরও হুশিয়াও কেন ইয়াংয়ের সাইড নিয়ে কথা বলছে আর সে কেন তাকে বাঁচানোর চেষ্টা করছে। তো এর পরের সিনে দেখা যায় সব কিছু ঠিকঠাক হলে ইয়াং হুশিয়াওকে জিজ্ঞাসা করে, তুমি বারবার কেন আমাকে বাঁচানোর চেষ্টা করছো? তুমি চাইলে সেখানে আমাকে অপমানিত হতে দিতে পারতে, আর আমার জন্য তোমাকে আরও সমস্যায় পড়তে হবে। তখন হুশিয়াও জবাব দেয়, আমি কোনো প্রবলেম ফেস করতে ভয় পাই না। জীবনে যদি আরও বড় সমস্যা আসে তখনও আমি তোমার পাশে ঢাল হয়ে দাঁড়াবো। তখন ইয়াং চুপ হয়ে যায়। তো এদিকে হুশিয়াওয়ের গায়ে গরম কফি পড়ে যাওয়ায় তার গায়ের কিছুটা অংশ পুড়ে গিয়েছিল। তখন সে তার পোড়া জায়গায় ওষুধ লাগাচ্ছিল। ইয়াং এসে বলে, আমাকে দাও, আমি লাগিয়ে দিই। হুশিয়া বাধা দিলেও সে জোর করে হুশিয়ার গায়ে ওষুধ লাগিয়ে দেয়। এবং এই দৃশ্যটি তেজা দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল এবং সে রাগে ফেটে পড়ে। তো এরপর কিছুদিন হুশিয়ার সঙ্গে ইয়াংয়ের দেখা হয়নি। ইয়াং যখন অফিসে যাচ্ছিল তখন সে খেয়াল করে কেউ তার পিছু করছে। তখন সে হঠাৎ করে সেই ব্যক্তিকে উল্টো অ্যাটাক করে, কিন্তু পরক্ষণে দেখা যায় সেই লোকটি ছিল আসলে তাদের গ্যাংয়ের লিডার চেং। এবং সে ইয়াংকে বলে, তোমার উপর আমার সন্দেহ হচ্ছে
যে তুমি আমাদের প্রেসিডেন্টের মেয়ে কিনা, যার কারণে এতক্ষণ ধরে আমি তোমাকে ফলো করছিলাম। এর পরের সিনে চ্যাং ইয়াংকে তাদের গুদামে নিয়ে যায় এবং সে ইয়াংকে বলে, আগের দিন তুমি এখানে এসে আমার সঙ্গে আলোচনা করে আমাকে কাগজে স্বাক্ষর করানোর চেষ্টা করছিলে। তখন তোমার আঙ্গুলের ছাপে ট্যাবলেটটি না খুলতে পারলেও তোমার চলাফেরার ধরন এবং তোমার ট্রিগার টানার ধরন দেখে আমি বুঝেই গিয়েছিলাম যে তুমি আমাদের লেডি বস। তখন সে ইয়াংয়ের হাতে একটা অস্ত্র দেয় এবং সিসি ক্যামেরায় তাকে ছবি দেখায় আর তাকে বলতে থাকে, যেদিন তোমার বাবা মারা যায় সেদিন ছাদের উপরে শুধু হুশিয়াও আর তোমার বাবাই ছিল। এরপর যখন তুমি উপরে গিয়েছিলে তখন তাকে মৃত অবস্থায় পেয়েছিলে। এটা শুনে ইয়াং তখন মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। চ্যাং এসে তাকে ধরে বলে, তুমি কি ঠিক আছো? তখন ইয়াং বলে, আমাকে ছাড়ো, আমি ঠিক আছি। আমি নিজেই খুঁজে বের করব যে সেদিন কি ঘটেছিল। এটা বলে সে চলে যায়। এরপর সে হুশিয়ার অফিসে আসে এবং তার দিকে বন্দুক তাক করে জিজ্ঞাসা করে, এবার তুমি বলো, তুমি কেন ওই গ্যাংয়ের লিডারকে সেদিন হত্যা করেছিলে? তখন হুশিয়াও তাকে জবাব দেয়, আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন আছে, কিন্তু এখন একটা উত্তর দিতে পারবো না। এটা শুনে ইয়াং তখন অনেক রাগ করে আর বলে, আমি জানি না তুমি কোন খেলা খেলছো, কিন্তু শুনে রাখো, আজ থেকে তুমি তোমার পথে আর আমি আমার পথে। আমাদের রাস্তা আর এক হবে না। এর পরের দিন দেখা যায় হুশিয়াও তার কয়েকজন অফিসারকে নিয়ে ইয়াংয়ের অফিসে ঢোকে এবং তাকে গ্রেফতার করতে আসে, কারণ তার কোম্পানি নাকি বহু আন্ডারওয়ার্ল্ড লিডার সাথে যুক্ত আছে। তখন ইয়াং অবাক হয়ে হুশিয়ার দিকে তাকায়, কারণ সে বুঝতেই পারেনি যে হুশিয়াও এমন একটা কাজ করতে পারে। সে তখন হতাশ হয়ে পড়ে। তার মুখে কোনো কথা নেই, একেবারে পাথর। পরক্ষণে তাকে আটক করে ডিটেনশন রুমে পাঠানো হয়। সেখানে হুশিয়াও নিজেই এসে তার জিজ্ঞাসাবাদ শুরু করে। সে তখন তাকে বলে, তুমি তাড়াতাড়ি স্বীকার করে নাও, তাহলে কারাগারে তোমার জীবনটা একটু হলেও ভালো হবে। ইয়াং হেসে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, আমি এখান থেকে বের হব আর তোমাকে আমি আমার দাস বানিয়ে ছাড়ব। তখন হুশিয়াও রাগে তার গলা চেপে ধরে বলে, যেই আমার হাতে পড়েছে তোমার মতো জেদ দেখিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সবাই আমার হাতে কাবু হয়ে গিয়েছে। তখন ইয়াং তাকে জবাব দেয়, সাহস থাকলে আমাকে এখনই শেষ করে দাও, না হলে একবার বাইরে বের হলে তোমার জীবন আমি নরক বানিয়ে দেব। হুশিয়াও বলে, ঠিক আছে, কিন্তু যা করব পরে দোষ দিও না। তখন দেখা যায় পাশেই বসেছিল সংপা আর জিনমিং, আর এখান থেকে আমরা বুঝতে পারি হুশিয়াও তাদেরকে শুনিয়েই এ কথাগুলো ইয়াংকে বলেছিল, যাতে তারা হুশিয়াওকে বিশ্বাস করে নেয় যে সে ইয়াংকে সরিয়ে দিলে সেও তাদের দলে যোগ দেবে। তো কিছুক্ষণ পর দেখা যায় চিং সেখানে তার দলবলের লোকেদের নিয়ে চলে এসেছে এবং সে ইয়াংকে বলে, আপনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল আমরা সব প্রমাণ দেখিয়েছি, আমরা এসব অপরাধের সাথে কোনো রকমে যুক্ত নেই। এরপর তাকে মুক্তি দেওয়া হয়। ইয়াং তখন সোজা নিজের কোম্পানিতে চলে যায়। সেখানে গিয়ে দেখে হুশিয়াও আবারও এখানে এসেছে সংপাকে গ্রেফতার করতে, কারণ সে তাদেরকে নিজের ফাঁদে ফেলে দিয়েছে এবং সব কথোপকথনও রেকর্ড করেছিল। তখন আমরা বুঝতে পারি হুশিয়াওর এর প্ল্যানের সাথে ইয়াংও যুক্ত ছিল এবং সে ইচ্ছা করেই এতক্ষণ নাটক করছিল। পরের সিনে ইয়াং অফিস রুমে ঢুকতেই দেখে হুশিয়াও আগে থেকে ভেতরে ছিল আর সে তাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে দেখে ভালো লাগছে যে তুমি ঠিক আছো। তখন ইয়াং হেসে বলে, আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করেছিলাম, না করলে জীবনটা তোমার হাতেই দিয়ে দিতাম। তখন হুশিয়া বলে, গ্যাং লিডারের মৃত্যুর পেছনে আমি অনেক তদন্ত করছি, তবে এটা নিশ্চিত যে সংপা আর জিনমিং এর সাথে যুক্ত আছে। আমি অবশ্যই এর এভিডেন্স খুঁজে তোমাকে খুব তাড়াতাড়ি দেখাবো, আমাকে একটু সময় দাও। তখন ইয়াং মাথা নেড়ে বলে, ঠিক আছে। হুশিয়াও তখন তার হাত শক্ত করে ধরে এবং মনে মনে ভাবে যে ইয়াং এর সকল স্মৃতি হয়তো ফিরে এসেছে, কিন্তু সে এটা আমাকে জানতে দিতে চায় না। এরপর কোম্পানিতে আসার আগে ইয়াং তার বাবার স্মৃতির সামনে দাঁড়িয়ে বলছিল, বাবা, আমি যাকে ভালোবেসেছি সেই তোমাকে হত্যা করেছে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। তো সেই রাতে ইয়াং যখন বাগানে হাঁটছিল তখন সে দেখে হুশিয়াও গাছগুলোতে তাদের একসঙ্গে তোলা ছবি এবং কিছু লেখা চিঠি ঝুলিয়ে রেখেছে। এটা দেখে ইয়াং তখন অনেক ইমোশনাল হয়ে যায়,
কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নেয় আর বলতে থাকে যে না, এখনই দুর্বল হওয়া যাবে না। সে আমার বাবাকে হত্যা করেছে, আমাদের মধ্যে কিছুই হতে পারে না। সেখানে দেখা যায় একটা চিঠিতে হুশিয়াও তাকে একটা জায়গায় দেখা করতে বলেছে, কিন্তু ইয়াং সেই জায়গায় না গিয়ে অন্যদিকে হাঁটতে শুরু করে। এদিকে দেখা যায় জিনমিং এতক্ষণ ধরে তার উপর নজর রাখছিল। সে তখন লুকিয়ে লুকিয়ে ইয়াং এর পেছনে আসে আর পেছন থেকে ইয়াং এর মাথায় আঘাত করে তাকে তুলে নিয়ে চলে যায়। এদিকে হুশিয়াও ইয়াং এর জন্য অপেক্ষা করছিল। সে তার জন্য একটা নেকলেস কিনেছে আর সে মনে করেছিল আজকেই সে নিজের ফিলিংসের কথা ইয়াংকে বলে দেবে। কিন্তু অনেকক্ষণই পার হয়ে যায়। সে দেখতে পারে ইয়াং এখনও আসছে না। কিছুক্ষণ পর তার ফোনে একটা কল আসে আর তাকে ওপাশ থেকে বলা হয় ইয়াং আমাদের কাছে বন্দি, চাইলে এখনই ওকে নিয়ে যাও। আর তাকে একটা ঠিকানা দেওয়া হয়। হুশিয়াও তখন তাড়াতাড়ি করে সে গুদামে গিয়ে পৌঁছায় আর দেখে ইয়াংকে জিনমিং একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জিনমিং তখন হুশিয়াওকে বলে, একে যদি বাঁচাতে চাও তাহলে তোমাকে আমাদের দিকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে আসতে হবে। তখন মেঝেতে অনেক কাঠ ছড়িয়ে দেওয়া হয় আর এর উপর দিয়ে ওকে হাঁটতে বলা হয়। তখন হুশিয়াও কোনো দ্বিধা না করে কাচের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে লাগলো। এটা দেখে ইয়াং তখন চিৎকার করতে চাইলেও কোনো শব্দ করতে পারে না, কারণ তার মুখের ভিতরে কাপড় দিয়ে রাখা হয়েছিল, শুধু অঝরে তার চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখনই হুশিয়ার লোকেরা ভেতরে ঢুকে গুলি চালায় আর আক্রমণকারীরা তখন সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর হুশিয়াও ছুটে এসে ইয়াং এর বাঁধন খুলে দেয়, কিন্তু ইয়াং সঙ্গে সঙ্গে উঠে একটা বন্দুক তুলে হুশিয়ার দিকে তাক করে আর তাকে বলে, দূরে থাকো, হিরো সাজার দরকার নেই। তুমি আমার বাবাকে হত্যা করেছো, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তখন হুশিয়াও থমকে যায় আর বলে, মানে তোমার সব কিছুই মনে পড়েছে, তুমি এত সময় ধরে আমার সঙ্গে নাটক করছিলে। তখন ইয়াং তার চোখ মুছে বলে, হ্যাঁ, আর তুমি সব করেছো শুধু ফ্ল্যাশ ড্রাইভারের পাসওয়ার্ডের জন্য, তাই তো? তখন হুশিয়াও দীর্ঘশ্বাস ফেলে বলে, মিথ্যা বলবো না, কিন্তু এটাই সত্য। তবে একটা কথা সত্য, আমি তোমার কাছে ফ্ল্যাশ ড্রাইভারের পাসওয়ার্ড নিতে এলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কোনো রকমে অভিনয় করিনি। তখন ইয়াং চেঁচিয়ে বলে, চুপ করো, মিথ্যা হোক বা সত্য, তোমার হাতে হাজারটা সুযোগ থাকা সত্ত্বেও কখনো তুমি আমাকে এই কথাটা বলনি। তখন হুশিয়াও বুঝে ফেলে যে তার ভালোবাসার মানুষটা অবশেষে তাকেই ভুল বুঝছে, তাকে বোঝানোর আর কোনো পথ নেই। এজন্য সে ইয়াং এর হাতে থাকা বন্দুকটা নিয়ে সে নিজেই তার শরীরে গুলি চালায়। তো কিছুক্ষণের মধ্যেই হুশিয়াও মাটিতে লুটিয়ে পড়ে। তবে সে তার শেষ শক্তিটুকু দিয়ে নিজের পকেট থেকে সে নেকলেসটা বার করে, যেটা সে ইয়াংকে উপহার দেবে বলে কিনেছিল। ইয়াং এর দিকে সে নেকলেসটা এগিয়ে দিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে ইয়াং তখন চিৎকার করে ওঠে এবং অঝরে কাঁদতে শুরু করে দেয়। এরপর ইয়াং ধীরে ধীরে পায়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ইয়াং তার হাতে আঁকড়ে ধরেছিল তার বাবা রেখে যাওয়া সেই ফ্ল্যাশ ড্রাইভার, যেটা কিনা সে হুশিয়ার কাছ থেকে পেয়েছে। তার গ্যাংয়ে ফিরে গিয়ে এই ফ্ল্যাশ ড্রাইভার খুলে দেখে যে তার বাবার গ্যাং নয়, বরং অন্যান্য গ্যাং এবং তার হাজবেন্ডের পরিবারের আরও ভয়ঙ্কর অপরাধের প্রমাণ এতে ভর্তি আছে। তখন এটা দেখে ইয়াং সিদ্ধান্ত নেয় যে প্রথমে সে তার শাশুড়ির থেকে। তো ফ্ল্যাশ ড্রাইভারের ফাইলগুলো খুলে সে জানতে পারে আসলে চাও চাওয়ার বড় বোনের সাথে প্রথমে সংপার বিয়ে হয়েছিল। এরপর চাও চাও নিজেরই বোনের হাজবেন্ডের সাথে প্রেম করে এবং সে ইচ্ছাকৃতভাবে নিজের বোনকেই হত্যা করে, যাতে সে নিজেই তার বোনের হাজবেন্ডকে বিয়ে করতে পারে আর ধনী পরিবারে ঢুকে নিজের বোনের জায়গা দখল করতে পারে। সংপা যখন সব সত্যটা জানতে পারে সে তখন প্রচণ্ড রেগে যায় আর তাদের চাকরকে নির্দেশ দেয় চাও চাওকে বাড়ি থেকে বের করে দিতে এবং বলে, ওকে বাড়ি থেকে বের করে দাও, ও সাথে যেন কোনো কিছুই না নিয়ে যায়, আর যদি কখনো বাড়ির দরজার সামনে ওকে দেখো সঙ্গে সঙ্গে ওকে মেরে ফেলবে। তো গাউজি তখন জোর করে চাও চাওকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু চাও চাও কোনো মতেই রাজি ছিল না। তখনই সেখানে তিজা আসে আর সে দেখে তার মাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাও নাকি আবার ইয়াং এর কথায়। এটা শুনে তার চোখ থেকে তখন আগুনের ঝলকানি ওঠে। সে রাগে তখন ইয়াং এর উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
এরপর সে একটা লোক ভাড়া করে। ইয়াং যখন ঘরে ঢোকে সাথে সাথেই তাকে ইলেকট্রনিক শক দিয়ে বেহুশ করে ফেলা হয়। কিছুক্ষণ পর ইয়াংয়ের জ্ঞান ফিরতে সে দেখে যে সে তার হাজবেন্ডের কক্ষে রয়েছে আর তার হাত দুটো শক্ত করে বাঁধা। তখন তিজা তার সামনে দাঁড়িয়ে বলছিল, তুমি এটা কেন করলে? আমি তো বলেছিলাম যে আমরা সব কিছু ঠিকঠাক করে নেব এবং শান্তিতে দুজনে থাকব, কিন্তু তুমি কেন আমার মাকে এভাবে অপমান করলে? তখন ইয়াং মনে করে যে এই লোকটার মাথা এখন ঠিক নেই, এখন কিছু বললেই বরং আমি বিপদে পড়ব। সে তখন শান্ত গলায় তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, তোমার মা কখনোই আমাদের সুখে থাকতে দিত না, এখন তো সে নেই, তোমার বোনও নেই, এখন আমরা দুজনেই খুব সুখী শান্তিতে সংসার করব। সে তাকে নিজের কথায় কথায় শান্ত রাখতে থাকে, কারণ পেছন থেকে সে ধীরে ধীরে নিজের হাতের কড়া খুলছিল। এরপর কাছে থাকা ইলেকট্রনিক স্ট্যান্ড গান তুলে সে তেজাকে বৈদ্যুতিক শক দেয় এবং তাকে শক্ত করে বেঁধে রাখে। এরপর তেজার জ্ঞান ফেরার পর সে দেখে তার হাত পা বাঁধা নেই, বরং তার পুরো শরীরই বোমায় মোড়ানো। তখন মেয়েটা সামনে দাঁড়িয়ে তাকে বলে, যদি তুমি তোমার শরীরটা আস্ত দেখতে চাও তাহলে এখনই ডিভোর্স পেপারে সাইন করো, আর না হলে তোমাকে মারতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তখন তেজা কাঁপা কাঁপা গলায় বলে, অসম্ভব, আমি তোমাকে ছাড়বো না, সারা জীবনই তোমার পাশে থাকবো। ইয়াং তখন তার কাঁধ ঝাঁকায় আর বলে, ঠিক আছে, তাহলে বিধবা হওয়া আমার জন্য তালাকের চেয়েও অন্তত ভালো। তখন তেজা ভয় পেয়ে বলে, না না ঠিক আছে, আমি এখনই সই করে দিচ্ছি। তো পরের দিন দেখা যায় হসপিটালের বিছানায় হুঁশিয়ার জ্ঞান ফেরে। তখন ইয়াং তার পাশে দাঁড়িয়ে বলে, ভাগ্যিস তুমি বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিলে, না হলে গলিটা সোজা তোমার হার্টে ঢুকে যেত। তখন হুঁশিয়াও তাকে দেখে বলে, ইয়াং এটা কি তুমি? তখন ইয়াং বলে, হ্যাঁ আমি দুঃখিত, আমি আসলে ইয়াং, আর সং পরিবারে এখন যে আছে সে আমার যমজ বোন ইউনহি। তখনই ইউনহির ফোনে একটা মেসেজ আসে, আসলে তাদের গ্যাং লিডার চেংকে অপহরণ করা হয়েছে আর তাকে নিজের হাতে গিয়ে উদ্ধার করতে হবে, না হলে তারা চেংকে মেরে ফেলবে। তো ইয়াং তখন নিজের লোকজন নিয়ে দৌড়ে সেখানে যায়। সেখানে যেতে দুই পক্ষের মধ্যে অনেক গোলাগুলি শুরু হয়ে যায়। অতঃপর সেখানে থাকা চ্যাং ইউনহিকে বলে, ম্যাম আপনি এখান থেকে পালান, এখানে অনেক গোলাগুলি চলছে। কিন্তু ইয়াং বলে, চুপ করো, বাইরে আমার লোকেরা আছে, ওদের কাছে যাও, তুমি এখন আহত। কিন্তু সে উত্তর দেয়, আমার প্রাণ থাকতে আমি আমার বসকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। কিন্তু ইউনহি তাকে অনেক বুঝিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর নিজের ভিতরে একাই লড়াই করার প্রস্তুতি নেয়। তখন আমরা দেখি এই কুকর্মের পিছনে রয়েছে আসলে সংপা এবং জিনমিং। তখন সংপা বলতে থাকে, এই মেয়েটা কোনো মতে ইয়াং হতে পারে না, সে তো গ্যাং লিডারের মেয়ে ইউনহি। তখন জিনমিং তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি ইউনহি হও তাহলে ছদ্মবেশে এ পরিবারে কেন ঢুকলে? তখন ইউনহি হেসে বলে, আমি স্মৃতি হারিয়েছিলাম আর তারা ভেবেছে যে আমি ওদের পরিবারই মেয়ে, আর তোমরা এতটাই বোকা যে কেউ টেরও পাওনি। এখন এখানে বসো আর 2 কাপ চা আনো, আমরা এখানে বসে আমার লাইফ স্টোরি শোনাই। তখন সংপা গর্জে উঠে বলে, তুমি যেই হও না কেন, জিন হও বা পরি, তবু আজ এখানে তোমাকে মরতে হবে। এরপর তোমার লাশ নিয়ে সবাইকে বলবো আমার ছেলের বৌমা মারা গেছে, পুরো কোম্পানি এখন আমার হবে। ইউনহি হেসে বলে, তুমি একটা পুরো শিয়াল, আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে যেগুলো তোমাকে জেলে পাঠাতে যথেষ্ট। এবার বলো তো আমার বাবাকে কেন মারলে? তখন সংপা হেসে বলে, সে আমার সব গোপন তথ্য জেনে গিয়েছিল, আর তাকে কি করে বা বাঁচিয়ে রাখতাম। এ কথা বলা মাত্র ইউনহি দেখে তাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলা হয়েছে। তার হাতে মাত্র 2-3টা বুলেট রয়েছে আর একটা পিস্তল। সে প্রস্তুত হয় শেষ লড়াইয়ের জন্য, যা হবে দেখা যাবে, হয় মরবো না হয় লড়বো। তখনই হুঁশিয়াও দরজা ভেঙে ঢুকে পড়ে। সে তার পুরো ফোর্স নিয়ে সেখানে ঘিরে ফেলে আর প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে যায়। হুঁশিয়াও তখন প্রতিপক্ষদের দমন করে জিনমিকে গ্রেফতার করে। এসব দেখে ইউনহি তো অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বিশ্বাস করতে পারছে না যে হুঁশিয়াও ফিরে এসেছে তাকে বাঁচানোর জন্য। সে দৌড়ে গিয়ে হুঁশিয়াওকে জড়িয়ে ধরে। সে তখন ইমোশনাল হয়ে কাঁদতে থাকে আর তার গুলি লাগা জায়গাটায় স্পর্শ করে বলে, তুমি সামনে দাঁড়িয়ে আছো এবং বেঁচে আছো, আমি কি স্বপ্ন দেখছি নাকি?
এত কিছু হওয়ার পরও তুমি এখানে কেন এলে? তখন হুশিয়া বলে, সত্যি বলতে এটা তোমার জন্য আমার পক্ষ থেকে একটা উপহার। ইয়নহি কাঁদতে কাঁদতে বলে, আমি দুঃখিত, আমি বোকা ছিলাম, ঠিকমতো খোঁজ খবর নিইনি, তোমার সাথে আমি ঠিক করিনি, তুমি আসলে ছিলে আমার রক্ষাকারী। তখন হুশিয়া মাথা নেড়ে বলে, আমি সবটা জেনে গেছি। এখন তোমাকে অনেক পুরনো একটা গল্প বলি। আমার বাবাকে আমার জন্মের আগে মেরে ফেলা হয়েছিল। তখন আমার মা প্রেগনেন্ট ছিলেন। তো ঘটনাস্থলে পুলিশরা সেখানে একটি আঙুলের ছাপ পায়, যেটা ছিল তোমার বাবার। কিন্তু সে মামলায় তাকে নির্দোষ প্রমাণ করা হয়। তখন থেকেই আমি বিশ্বাস করতাম সে হয়তো পুলিশদের ঘুষ দিয়েছে। আর আমি শপথ করেছিলাম সত্যটা বের করব এবং তোমার বাবাকেও জেলে পাঠাবো। কিন্তু যতই আমি তদন্ত শুরু করলাম, ততই বুঝতে পারলাম সত্যটা আলাদা। তোমার বাবা আসল খুনি ছিল না, আসল খুনি ছিল মূলত সংপা। আর তোমার বাবাই বরং তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিলেন। তো যেদিন আমি ওই প্রমাণগুলো নিতে তোমার বাবার সঙ্গে ছাদে দেখা করতে গিয়েছিলাম, ঠিক সেই মুহূর্তে একজন পেশাদার স্নাইপার তার উপর গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে তোমার বাবা তখন মাটিতে লুটিয়ে পড়ে, আর তখন তুমি এসে পড়ো। আমি যখন ফ্ল্যাশটা ধরেছিলাম আর তিনি মাটিতে পড়েছিলেন। এরপর যখন আমি হসপিটালে ছিলাম, তখন ইয়াং আমাকে জানায় যে দুটো গ্রুপ একে অপরকে খতম করছে। এরপর হুশিয়াও আবারও বলতে শুরু করে, তোমার বাবা যখন বুঝলেন যে সংপা বড় অপরাধী চক্রের সঙ্গে জড়িত, তিনি তখন তাকে থামাতে চেয়েছিলেন, কিন্তু সংপা এতে রাজি হয়নি। তখন তোমার বাবা সিদ্ধান্ত নেয় সব তথ্য তিনি ফাঁস করে দেবেন। তখন তার উপর প্রতিশোধ নিতে সংপা জিনমিংকে ফায়ার করে এবং তাকে টাকা দিয়ে তোমার বাবাকে হত্যা করায়। এটা শুনে ইয়নহি কাঁদতে কাঁদতে বলে সে তার শ্বশুরবাড়ির সবাইকে এক এক করে ধ্বংস করে দেবে। এদিকে সংপার এক লোক এসে তাকে খবর দেয়, পুলিশ অফিসার হুশিয়াও আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছে। এবার হয়তো আপনাকে জেলে ঢোকানো থেকে কেউই রক্ষা করতে পারবে না। তখন সংপা শেষমেশ নিজেকে বাঁচানোর জন্য জিনমিংকে ফাঁসিয়ে দেয় এবং বলে সব দোষ ওর, ওই আমাকে এসব করতে বলেছে। সংপা জিনমিংয়ের বিরুদ্ধে সকল এভিডেন্স দেখায়, যাতে তার বিরুদ্ধে ওরা কোনো প্রমাণ না পায়। এরপর হুশিয়াও তার লোকেদের নিয়ে জিনমিংকে ধরে ফেলে। আর তারা জিনমিংকে রাজি করায় যেন সে আদালতে গিয়ে সব সত্যটা বলে দেয়, মানে ক্রাউন উইকনেস হতে। জিনমিংয়ের সাক্ষীর ফলে তারা সংপাকে জেলে পাঠাতে পারবে এবং চিরতরে সংপাকে শেষ করে দিতে পারবে। জিনমিংও আর কোনো উপায় না পেয়ে তাদের এই কথায় রাজি হয়ে যায় এবং সবাই মিলে একটা পরিকল্পনা করতে থাকে। সেখানে ইয়াং এবং হুশিয়াও মিলে ঠিক করে কিভাবে তারা সংপাকে ফাঁদে পেলে ধরবে। তখন ইয়নহি হুশিয়াওকে বলে, তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আমার সঙ্গেই থাকবে, আর এই মিশনে যদি তোমার কিছু হয়ে যায়। তখন হুশিয়াও বলে, ভয় পেও না, তুমি আমার থেকে এত সহজে মুক্তি পাবে না। হুশিয়াও তখন সবার সামনে ইয়নহিকে কিস করে। তখন চারপাশে থাকা লোকেরা হাসতে হাসতে বলে, তোমরা এসব বাদ দাও, আমরা তো একজন অপরাধীকে ধরতে যাচ্ছি, বরং আমাদের কাজে মন দাও। এরপর সবাই যখন মিশনে নামে, তখন সংপা নিজের প্রভাব ব্যবহার করে হুশিয়াওকে সাময়িকভাবে চাকরি থেকে সাসপেন্ড করায় এবং তাকে মিথ্যে মামলায় অ্যারেস্ট করায়। আর এই সুযোগে সে ইয়নহিকেও অপহরণ করে নিয়ে আসে এবং তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু অপরদিকে হুশিয়ার একজন সহকর্মী পুলিশ অফিসার তাকে গোপনে জেল থেকে পালাতে সাহায্য করে আর তাকে বলে সংপা ইয়নহিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তখন হুশিয়াও তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এরপর হুশিয়াও তার সব পুলিশ ফোর্সকে নিয়ে সংপাকে ঘিরে ফেলে আর বলে, অস্ত্র নামাও, তোমার ছেলে ও বউ তোমার বিরুদ্ধে সকল এভিডেন্স কোর্টে জমা দিয়ে দিয়েছে এবং তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু সংপা শেষ চেষ্টা হিসেবে ইয়নহির দিকে বন্দুক তাক করে, কিন্তু হুশিয়াও জলদি তার হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং তার মাথায় একটি গুলি করে তাকে মেরে ফেলে। আর এভাবে তাদের সব শত্রু শেষ হয়ে যায়। তো এভাবে কিছুদিন কেটে যায়। এখন সবার জীবন স্বাভাবিক হয়ে গেছে। আসলে ইয়াং এখন নিজের কোম্পানিতে ফিরে এসেছে। এদিকে ইয়নহি তার বাবার দলের কাছ থেকে আসল সত্যটা জানতে পারে। তারা আসলে সত্যিকারের দুই বোন। ছোটবেলায় কিছু পাচারকারী দল তাদের দুজনকে অপহরণ করতে চেয়েছিল, কিন্তু ইয়াং নিজের প্রাণের ঝুঁকি নিয়ে অপহরণকারীদের মনোযোগ নিজের দিকে টেনে নিয়েছিল, যাতে ইয়নহি তাদের থেকে পালিয়ে বাঁচতে পারে।
আর দুর্ভাগ্যবশত আমাদের ইয়াং পড়ে গিয়েছিল সং পরিবারে এবং সেখানে তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এভাবে দুজনের পথ আলাদা হয়ে যায় বছরের পর বছর। দুই বোনের আবারও যখন বহু বছর পর দেখা হলো, কিন্তু এখন তাদের বাবা আর জীবিত নেই। সে আর তার দুই মেয়েকে একসাথে দেখতে পেল না। এরপর ইউনহি আবারও নিজের গ্যাংয়ে ফিরে যায় এবং নিজের বাবার ছবির সামনে তার সমস্ত লোকদের নিয়ে শপথ করে আজ থেকে এই গ্যাং আর কোনো অপরাধমূলক কাজে জড়িত হবে না এবং কোনো বেআইনি কাজে জড়াবে না। আমাদের এই গ্যাং মানুষের কোনো ক্ষতি করবে না, এটাই আমার বাবাকে দেওয়া শেষ প্রতিশ্রুতি। তো ড্রামার শেষে আমরা হুশিয়াও এবং ইউনহিকে একসঙ্গে দেখতে পাই এবং এরপর থেকে তারা দুজনও বেশ সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো। এখানেই আমাদের আজকের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।